নির্বাচন আয়োজনে গড়িমসি নিয়ে প্রশ্ন বিএনপির। গণতন্ত্রের বাইরে ভিন্ন উদ্দেশ্য থাকলে ফল ভালো হবে না হুঁশিয়ারি নেতাদের। যুবকদের হাতেই দেশ নিরাপদ দেখছেন জামায়াত আমির। দিল্লি নয়, বাংলাদেশপন্থীদের হাতে থাকবে দেশ। প্রয়োজনে আবারও রাজপথে নামার আহ্বান উপদেষ্টা মাহফুজের। গুজব ছড়িয়ে বিভাজন তৈরির চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি সার্জিসের। কারিগরি ত্রুটির কারণে উত্তরা থেকে পল্লবী মেট্রো চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি। মতিঝিল পর্যন্ত মিলছে সেবা, সমস্যা সমাধানের চেষ্টায় কর্তৃপক্ষ। এখানে একটা মৃত্যুফাঁদ গতকালকে একজন পড়ছে। কোনটা আর রাস্তা কোনটা এটা তো বোঝার উপায় থাকে না। তো কিসকোতে আমরা যেতে পারি না, কারণ রাস্তায় পানি থাকে। সড়ক যেন মৃত্যু ফাঁদ, জলাবদ্ধতা আর খানাখন্দে চরম ভোগান্তি। ট্যাক্স দিয়েও সেবা বঞ্চিত ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দারা। সেবা সংস্থাকে দুষছেন কর্মকর্তারা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। নির্বাচন আয়োজনে গড়িমসি নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। বলছে অন্তর্বর্তী সরকারের মধ্যে ১-১১-র ছায়া রয়েছে। গণতন্ত্রের বাইরে ভিন্ন উদ্দেশ্য থাকলে ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন দলটির নেতারা। রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে তারা জানান, যতদিন গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে ততদিন রাজপথে থাকবে বিএনপি। সংস্কার নাকি নির্বাচন, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। চলছে কথার লড়াইও। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। নির্বাচনে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পর এবার এই সরকারের উপর ১-১১-র ছায়া রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের সঙ্গে সখ্যতা করে বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। শনিবার সকালে নয়াপল্টনে আরাফাত রহমান কুকুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের সাথে যাদের বেশি খুব সখ্যতা, বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা বিভিন্ন কথাবার্তা তারা বলে বেড়াচ্ছে। বিভিন্ন সামরিক শাসনে দেখেছি, এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ও আমরা দেখেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়েছে। তো যদি এগুলোরই পরিবর্তন পুনরাবৃত্তি হয়, তাহলে তো এই সরকারকেই মনে হচ্ছে যে তারা 1-11-এর একটি ছায়া। এদিকে প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রতিষ্ঠিত না হবে ততদিন রাজপথে থাকবে বিএনপি। নতুন করে ষড়যন্ত্র হচ্ছে দেশ এবং বিদেশে, যাতে বিএনপি কোনোভাবে ক্ষমতায় না আসতে পারে। যারা গণতন্ত্র চান না, যারা বিজাতীয় শাসন চান, তারাই বিএনপিকে ভয় পান। প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী হুঁশিয়ারি দেন, গণতন্ত্রের বাইরে সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকলে তার ফল ভালো হবে না। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। এর আগে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী এবং জিয়া শিশু কিশোর মেলার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেন বিএনপির শীর্ষ নেতারা। এ সময় সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিকেই জনগণ ক্ষমতায় আনবে বলে দাবি করেন দলটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এই আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীতে সমস্ত আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারাই নেতৃত্ব দিয়েছেন, তারা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন। যারা নির্বাচনকে ভয় পায় তারা নানাভাবে ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন বিএনপি নেতারা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। আগামীর বাংলাদেশ যুবকদের হাতে নিরাপদ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির। বলেছেন, গত ১৭ বছরে দেশে সংগঠিত অপরাধের বিচার না হলে দুর্নীতি ও খুনের সংস্কৃতি বন্ধ হবে না। আলাদা অনুষ্ঠানে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল। মিছিল স্লোগানে মুখর ভোলার রাজপথ। দীর্ঘ ১৮ বছর পর প্রকাশ্য কর্মসূচি নিয়ে মাঠে জামাতে ইসলামী। শনিবার দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে কর্মী সম্মেলন আয়োজন করে দলটি। সকাল থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠ। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান। আমরা যদি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য 15 বছর অপেক্ষা করতে পারি, তার একটা ভালো নির্বাচনের জন্য
2-4 মাস আগে হলো কি পরে হলো এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা। এদিকে দিনাজপুরে 20 বছর পর জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক গড়ে শহীদ ময়দানেও ব্যানার ফেস্টুন দিয়ে যোগ দেন নেতাকর্মীরা। সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, গত 17 বছরে দেশে সংগঠিত দুর্নীতি ও খুনের বিচার না হলে হত্যার সংস্কৃতি বন্ধ হবে না। আগামীর বাংলাদেশ যুবকদের হাতেই নিরাপদ বলেও মন্তব্য করেন তিনি। তোমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্লোগান দিয়ে বলেছিলে উই ওয়ান্ট জাস্টিস, আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদেরকে ভালোবাসি, তোমাদের অবদানের জন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ এবং তোমাদেরকে আমরা শ্রদ্ধা করি। তোমরা আমাদের অহংকার, তোমরা আমাদের গর্ব। আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই। জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই বিপ্লবের মূল চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান জামায়াতের আমির। কেউ দোষী হলে বিচারের মাধ্যমে হবে। রিমো সিদ্দিক, সময় সংবাদ। শেখ মুজিবের বাকশাল আর শেখ হাসিনার আওয়ামী লীগ এই দেশের মানুষ আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আমরা শেখ মুজিব, শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না। আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদী ব্যবস্থা আর চাই না। আমরা চাই বাংলাদেশ বঞ্চিতের হাতে থাকবে। বাংলাদেশে দিল্লি বঞ্চিতের কোনো স্থান আর হবে না। নির্বিশেষে যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, ছাত্ররা আছে, শ্রমিক, নারী, আলেম ওলামা আছেন, সবাই যারা বাংলাদেশ বঞ্চিত তারাই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করবেন। লক্ষ্মীপুরের রামগঞ্জে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সরাসরি যাচ্ছি সেখানে। কাজ তারা করে যেতে পারেননি, যে স্বপ্ন নিয়ে তারা আওয়ামী লীগের গুন্ডা বাহিনী এবং ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে লড়ে তারা শাহাদাত বরণ করেছেন, সেই প্রেরণা থেকেই আমাদের পথ চলা। আমরা বলতে চাই, আমরা জুলাই গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে একটি নতুন রাষ্ট্র গঠনের সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে ঐক্যের ঘাটতি রয়ে গেছে। আমরা এখনো বুঝতে পারিনি আওয়ামী ফ্যাসিজম শুধুমাত্র রাজনৈতিকভাবে পরাজিত হয়নি, হয়ে তারা নিঃশেষিত হয়ে যায়নি, বরং দিল্লির কোলে আশ্রয় নিয়ে তারা পোষ করছে, তারা আবারও চোরাই মারার চেষ্টা করছে। আপনাদেরকে বলে দিতে চাই, এটা আমাদের প্রজন্মের লড়াই, আমাদের ছাত্র তরুণদের লড়াই। এটা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগোষ্ঠীর রাজনৈতিকভাবে স্বাবলম্বী এবং সার্বভৌম হয়ে ওঠার লড়াই। কোনোভাবে যদি আবার আওয়ামী লীগ দিল্লির করে আশ্রয় নিয়ে যদি আমাদের দিকে আবারও চোখ রাঙাতে চায়, আমরা কি বসে থাকব? আমরা কিন্তু বসে থাকবো না। আমাদের শহীদদের পথ অনুসরণ করে আমরা শাহাদাতের রাস্তা বেছে নিব। আমরা আবার লড়াই করব। আমরা আওয়ামী লীগের ফ্যাসিস্ট শুধুমাত্র শাসন ব্যবস্থাকে উৎখাত করে সন্তুষ্ট নই, বরং আওয়ামী ফ্যাসিজমের যত অবশিষ্ট বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রশাসনে, শিক্ষা অঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে রয়ে গেছে, তাদেরকেও আমরা বিচারের আওতায় আনব। তাদেরকে বিচারের আওতায় এনে আমরা শহীদদের যেই আকাঙ্ক্ষা ছিল, ওই আকাঙ্ক্ষার বাস্তবায়নের দিকে এগোবো। আমরা বিচারের সাথে সাথে আমরা সংস্কারের কাজের কথা বলছি। অলরেডি অনেকগুলো কমিশন সংস্কারের প্রস্তাবনা প্রস্তুত করেছেন। খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে আমরা যে সংস্কার না করলেই নয়, নির্বাচনের পূর্বে সে সকল সংস্কার করতে চাই। এবং এই সংস্কারগুলো মুখের বই নয়, বরং শেখ হাসিনা যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার কারণে আমাদের মা বোনেরা
গুণ দর্শনের শিকার হয়েছেন, বাচ্চারা গুমের শিকার হয়েছে। আমাদের বিএনপি জামাত থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আক্রমণের শিকার হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, জেলবন্দী হয়েছেন। আমাদের সবার সেই যে প্রেরণা ছিল যে এই প্রতিষ্ঠানগুলো হাসিনাকে সাবস্টেন্সিয়েট করেছে, হাসিনাকে টিকিয়ে রেখেছিল, সেই প্রতিষ্ঠানগুলোকে একই রকম রেখে আমরা নির্বাচন করতে পারি না। লক্ষ্মীপুরের রামগঞ্জে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজুল আলম। এতক্ষণ ছিলাম আমরা সেখানে। শেখ হাসিনা ও তার দোসররা গুজব ছড়িয়ে বিভাজন তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে মাসব্যাপী তারুণ্য উৎসবে যোগ দিয়ে তিনি বলেন, পাচার করা টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে অপপ্রচার ছড়াচ্ছে আওয়ামী লীগ। জনগণ বিবেকবান হওয়ায় এই গুজবে শুধু বিনোদনের খোরাক পাবেন বলেও মন্তব্য করেন সার্জিস। তারা এই যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করেছে, ওই টাকা দিয়ে দেশে তো মুখ দেখানোর মতো মুখ তাদের নাই, মুখে তাদের অলরেডি চুনকালি মাখা, এই মুখ তো আর তারা দেখাতে পারছে না। এই জন্য ওই পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে, বিভিন্ন তাদের ওই প্রোপাগান্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে। কিন্তু আমরা মনে করি আমাদের এদিকে কান দেওয়ার আসলে সময় নেই। বাংলাদেশের মানুষ যথেষ্ট বিবেকবোধ সম্পন্ন, বাংলাদেশের মানুষ এগুলোকে পাত্তা দেয় না, বরং এগুলো তাদের বিনোদনের খোরাক যোগায়। গণ অভ্যুত্থানের সুফল পেতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ জরুরি। দুপুরে রাজধানীর শাহজাহানপুরে মাহবুব আলী ইনস্টিটিউট মিলনায়তনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসের শুরা অধিবেশনে কথা বলেন দলটির মহাসচিব। এছাড়া পতিত সরকারের ইন্ধনে দেশে অস্থিতিশীলতা বন্ধে এবং অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা উত্তরণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাসকে সংবিধানের অন্যতম মূলনীতি হিসেবে প্রতিস্থাপন করে রাষ্ট্রধর্ম ইসলাম ও বহাল এবং কোরআন সুন্নাহর বিরোধী কোনো আইন পাশ না হওয়ার নিশ্চয়তা সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করতে রাজনৈতিক দলগুলোকে নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন বা আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষাকারী বাহিনীর পোশাকি পরিবর্তনের চেয়েও সেবা অনৈতিক মানগত উন্নতি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। ইসকন কার্ডে ব্যর্থ হয়ে প্রধান উপদেষ্টার পদত্যাগের কার্ড খেলার চেষ্টা করছে ভারত। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবর্ধনা ও মত বিনিময় সভায় এই মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বলেন, বিপ্লব পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো বিভক্ত হলে সেটির সুযোগ নেবে ভারত, তাই সবাইকে জুলাই বিপ্লবের চেতনায় ঐক্য ধরে রাখতে হবে। মাহমুদুর রহমান আরও বলেন, রাজনৈতিক বিরোধ থাকলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। ভারতীয় সাম্রাজ্যবাদ এত সহজে বাংলাদেশে তাদের এত বড় পরাজয় মেনে নেবে? একের পর এক কার্ড খেলে গেছে। আপনাদের এখানেই তো ইসকন কার্ড খেলা হয়েছিল, নিশ্চয়ই আপনারা ভুলে যান নাই। গত দুদিন ধরে তারা লেটেস্ট একটা কার্ড খেলার চেষ্টা করছে, প্রফেসর ইউনূসের পদত্যাগ কার্ড। এবং বিভিন্ন ইয়াং উপদেষ্টাদের কথা বলা হয়েছে, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, বিভিন্ন গুজব তারা ছড়ানোর চেষ্টা করেছে। 17 দিন চিকিৎসা নিয়ে লন্ডন ক্লিনিক থেকে ছেলে তারেক রহমানের বাসায় গেলেন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। আর লিভার প্রতিস্থাপনের বিষয়ে বয়স ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে এদিন ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তারেক রহমান। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। লন্ডনের স্থানীয় সময় শুক্রবার রাত 9:30টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতাল থেকে তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে নিয়ে যান বাসায়। এই সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। বাসায় যাওয়ার পথে হাসি মুখে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। বেগম জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে বয়স ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বেগম জিয়া হাসপাতাল থেকে বাড়ি ফেরায় বেশ উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। উনি আরও অনেক বেটার ফিল করছেন বা ফিল করবেন, এবং আমরা আশা করছি ডাক্তাররা যেভাবে ওনারা হোপ দিয়েছেন আমাদেরকে যে উনি অচিরেই সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে যাবেন। অনেক দিন পরে নিজের বাসায় যাবেন, নিজের ছেলের বাসায় যাবেন, এটা অনেক হুমলি হবে, অনেক ভালো লাগবে। এর আগে বাংলাদেশীয় অধ্যুষিত ব্রিকলেন মসজিদে ছোট ভাই আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দোয়া প্রার্থনা করেন মা বেগম জিয়া ও ছোট ভাই আরাফাত রহমান সহ জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের জন্য। বাংলাদেশের মানুষ এমন একটি বাংলাদেশের প্রত্যাশা করছে যেখানে মানুষের অনেক কিছু প্রত্যাশা হয়তো পর্যায়ক্রমিকভাবে সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা দেশ নিয়ে, সেরকম একটি দেশ আমরা গঠন করতে সক্ষম হব। বাংলাদেশ স্বাধীন করার জন্য যে মানুষগুলো জান কোরবান করেছেন তাদেরকেও আমরা আমাদের দোয়ায় আছে শামিল রাখবো। সকলের কাছে আমি অনুরোধ করব যে আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার চিকিৎসার জন্য এসেছেন, তার সুস্থতার জন্য দয়া করে আপনারা দোয়া করবেন। গত ৮ জানুয়ারি বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন আসেন। সেদিন লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে গাড়ি চালিয়ে নিজেই মা বেগম খালেদা জিয়াকে বাসায় নিয়ে গেলেন তারেক রহমান। পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরবেন এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। শিক্ষক কর্মচারী ঐক্যজোট প্রীতি সমাবেশে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। ভাই বোনেরা, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে একটি প্রভাবশালী জাতি রাষ্ট্র হিসাবে যদি আমাদের টিকে থাকতে হয়, তাহলে অবশ্যই এই মুহূর্তে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ জ্ঞান ভিত্তিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করা। এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে যুক্তি, তর্কে, মেধা, মননে, জ্ঞানে, বিজ্ঞানে অবশ্যই সমৃদ্ধ হতে হবে আমাদেরকে। একটু আগে আমির খসরু সাহেব ওনার বক্তব্যে একই কথাই বলেছেন। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি বিশ্বাস করি রাষ্ট্র এবং রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগই গ্রহণ করি না কেন, চূড়ান্ত সফলতা পেতে হলে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং, দয়া করে খেয়াল করবেন আমার কথাটি, এবং শিক্ষকদের আর্থ সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার বিকল্প নেই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই কথাটি আমি বলেছি আপনাদের অনেকগুলো বিষয়ের দাবি যেগুলো আপনারা তুলে ধরেছেন, এই কথার মধ্যে নিশ্চয়ই সেগুলো আপনারা বুঝতে পারছেন। জীবনের শুরুতেই প্রিয় শিক্ষকবৃন্দ, সামনে উপস্থিতিবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, জীবনের শুরুতেই পরিবারের পর শিক্ষার্থীদের সামনে শিক্ষকেরাই কিন্তু আদর্শের রোল মডেল। কিন্তু শিক্ষকরাই যদি রাষ্ট্র এবং সমাজে সম্মান, সংসার নিয়ে টানাপোড়েনে থাকেন, তাহলে একজন শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের সামনে নিজেকে রোল মডেল হিসাবে কি উপস্থাপন করা সম্ভব? অবশ্যই নয়। শিক্ষক শিক্ষিকারা যাতে শিক্ষার্থীদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে একজন রোল মডেল হিসাবে উপস্থাপন করতে পারেন, সে ধরনের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার পরিবেশ তৈরি করতে রাষ্ট্র এবং সরকারকে অবশ্যই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে বা গ্রহণ করা প্রয়োজন। শিক্ষকতার পেশা, যে কথাটি আমি এখন বলবো, এই কথাটি এর ভিতরেই কয়েকজন বক্তা এখানে উল্লেখ করেছেন। খুব সম্ভব সেলিম সাহেব ওনার বক্তব্যে উল্লেখ করেছেন। শিক্ষকতার পেশা কখনোই কিন্তু উপায়হীন বিকল্প কিংবা একটি সাধারণ চাকুরি নয়। শিক্ষা দীক্ষায় মেধাবী মানুষটি যাতে শিক্ষকতা পেশাকেই আনন্দের সঙ্গে প্রথম অগ্রাধিকার হিসেবে বেছে নিতে আগ্রহী হয়ে ওঠেন, তেমন পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সুতরাং অর্থনৈতিক সচ্ছলতা, স্বাচ্ছন্দ্যময় এবং সম্মানজনক জীবনের নিশ্চয়তা প্রদানের মাধ্যমে বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে স্কুল শিক্ষকের চাকরিকে আরো প্রতিযোগিতামূলক
এবং আকর্ষণীয় করে গড়ে তোলা প্রয়োজন। শিক্ষকদের কাছে একজন আদর্শ শিক্ষক কেন গুরুত্বপূর্ণ, এই প্রসঙ্গে বিশিষ্ট মনোবিজ্ঞানী ডক্টর গর্ডন একটি পর্যবেক্ষণের কথা বলেছেন। আমি সেই পর্যবেক্ষণটি আপনাদের সাথে সামনে খুব সংক্ষেপে তুলে ধরতে চাইছি। শিক্ষক কর্মচারী ঐক্যজোট প্রীতি সমাবেশে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে সরাসরি যুক্ত হয়ে তারেক রহমান বক্তব্য রাখছেন। এতক্ষণ ছিলাম সেখানে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে 4 দিনের সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 5:07 প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসুর জানায়, প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় রাত 9:50 সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দর ত্যাগ করে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে গত 21 জানুয়ারি দাভোসে পৌঁছান ডক্টর ইউনূস। দাভোসের ব্যস্তময় দিনগুলোতে 47টি ইভেন্টে অংশ নেন প্রধান উপদেষ্টা। বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সরকার, রাষ্ট্রপ্রধান, জাতিসংঘের বিভিন্ন সংস্থার শীর্ষ নির্বাহী, বৈশ্বিক শীর্ষস্থানীয় 10 ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। While you're listening to Klaus, you realize how deep a friend he is, because as a friend he can exaggerate about me. So his extent of exaggeration. ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও সমাবেশ থেকে দোষীদের বিচার দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে ক্যাম্পাসের রাজু ভাস্কর্যে বিক্ষোভ ও সমাবেশে বক্তারা বলেন, এদেশের মানুষ এখন ভারতের চোখে চোখ রেখে কথা বলতে জানে। বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় কেন ভারতের হাইকমিশনারকে ডেকে জবাব চাওয়া হচ্ছে না, পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই প্রশ্ন ছুড়ে দেন ছাত্রনেতারা। এ সময় ফেলানি থেকে শুরু করে সীমান্তে সব হত্যার সুষ্ঠু তদন্ত শেষে বিচার দাবি করেন তারা। অভিযোগ করেন, ভারতে বসে একের পর এক বাংলাদেশ বিরোধী কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। বাংলার মাটিতে করতে দেওয়া হবে না। আমাদের পররাষ্ট্র নীতি হবে চোখে চোখ রেখে ন্যায্যতার ভিত্তিতে। আমরা আবারও বলতে চাই, আপনারা দ্রুত আমাদের এই বোনের হত্যার বিচার নিশ্চিত করুন। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলে দিতে চাই, কোন ধরনের নতজানু হওয়ার সুযোগ নেই। সার্বভৌমত্বের প্রশ্নে, মানচিত্রের প্রশ্নে দিল্লিকে একটু ছাড় দেওয়া হবে না। হঠাৎ কারিগরি ত্রুটির কারণে মেট্রো রেলের উত্তরার 3টি স্টেশন বন্ধ রয়েছে। এর প্রভাব পড়েছে বাকি স্টেশনগুলোতেও। এতে চরম ভোগান্তিতে যাত্রীরা। দীর্ঘ লাইনে অপেক্ষার পরও মিলছে না টিকিট। কর্তৃপক্ষ বলছে, মেট্রো রেল চলাচল পুরোপুরি স্বাভাবিক করার চেষ্টা চলছে। শনিবার দুপুর 1:30 হঠাৎ উত্তরা স্টেশন থেকে উত্তরা দক্ষিণগামী মেট্রো রেল বন্ধ হয়ে যায়। উত্তরা সেন্টারে যাত্রীদের নামিয়ে শুরু হয় ট্রেনের ত্রুটি সমাধানের কাজ। এই ঘটনার 1 ঘন্টার মধ্যে মতিঝিল থেকে পল্লবী স্টেশন পর্যন্ত চক্রাকারে মেট্রো রেল চলাচল শুরু হয়। তবে উত্তরার মেট্রো রেল বন্ধ থাকার প্রভাব পড়ে বাকি স্টেশনে। দীর্ঘ অপেক্ষার পরেও মিলছে না টিকিট। গন্তব্য উত্তরা হলেও নামতে হচ্ছে পল্লবী স্টেশনে। যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন বন্ধ আছে আপাতত, তো এখনো নিশ্চিত না যেতে পারবো কিনা মেট্রো রেলের মধ্যে। এখানে কি স্টেশনে নাকি কি জানি সমস্যা হয়েছে, এটা শুনছি আর কি। পল্লবী থেকে এই মতিঝিল পর্যন্তই চলছে, পল্লবী থেকে আর ওই পর্যন্ত আর যায় নাই, উত্তরা এই আপনার যায় না। আমি আজকে তো এখানে অফ মেট্রো, এর জন্য আমার পল্লবী থেকে ওঠা লাগছে এবং আমি আসছি হচ্ছে যে কারণ বাজার। এদিকে কারণ বাজার স্টেশনের 3টি ভেন্ডিং মেশিনই বন্ধ। পাশাপাশি টিকিট কাউন্টারে যাত্রীর চাপ সামলাচ্ছে মাত্র একজন কর্মী। এতে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। টিকিট স্বল্পতা, মেশিনগুলো বন্ধ। 30 মিনিট যাবত লাইনে দাঁড়িয়ে রয়েছি, এখনো টিকিট কাটতে পারিনি। এখানে আপনাদের কোনো মেশিনও কাজ করছে না, সামনে একটা কাউন্টার। আমি আসছি এখানে যে একটু কম সিরিয়াল পাওয়া যায় কিনা এই জন্য। যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ এই 3টি স্টেশন বন্ধ আছে। দ্রুত তা চালুর চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কারওয়ান বাজার মেট্রো স্টেশনে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক। সরাসরি যাচ্ছি তার কাছে।
চলছে না। উত্তরা উত্তর, উত্তরা সেন্টার এবং উত্তরা দক্ষিণের এই তিনটি স্টেশনের মেট্রো চলাচল কিন্তু এখনও বন্ধ আছে। প্রায় 3 ঘন্টা অতিবাহিত হওয়ার পরে এখনও চালু হয়নি এই তিনটি স্টেশনের মেট্রো রেল। এবং এখন একটু জানিয়ে রাখি যে দুপুরের দিকে আসলে সিগন্যালিং সমস্যার কারণে উত্তরে এই তিনটি স্টেশনের মেট্রো চলাচল কিন্তু বন্ধ হয়ে যায়। পরবর্তীতেই আসলে প্রায় 1 ঘন্টা মেট্রো চলাচল বন্ধ থাকার পর আসলে ঠিক পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত এবং মতিঝিল থেকে পল্লবী পর্যন্ত অর্থাৎ চক্রাকারে মেট্রো রেলগুলোকে চালু করা হয়েছে। তবে এই চালু থাকার পরেও যাদের আসলে উত্তরাগামী যেসব যাত্রীরা রয়েছেন তারা কিন্তু আসলে ভোগান্তিতে পড়েছেন এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের উত্তরাতে যাওয়ার কথা থাকলেও আসলে এই যান্ত্রিক ত্রুটির কারণেই তাদেরকে পল্লবী পর্যন্ত যেতে হচ্ছে। পল্লবীতে নেমে তাদের গন্তব্য আবার নতুন কোনো যানবাহনের মাধ্যমে ঠিক করতে হচ্ছে। আমরা এই বিকেল 5টার দিকে দেখেছি যে অফিস শেষ হওয়ার ফলে এই স্টেশনে অর্থাৎ কারণবাজার এই স্টেশনে যাত্রীর কি পরিমাণ আসলে ভিড় ছিল এবং এখনও আমরা দেখছি সেই প্রায় 2 ঘন্টা ধরে আমরা এখানে অপেক্ষা করছি এবং দেখেছি যে মেট্রো রেলের এই যে দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি যাত্রীদের, এই সারি কিন্তু সেই দীর্ঘই রয়েছে, একটুও কমেনি বলা চলে এবং এই দীর্ঘ লাইন কিন্তু আসলে প্রায় সিঁড়ি পর্যন্ত যেয়ে পৌঁছেছে। একই সাথে জানিয়ে রাখি কারণবাজারের এই স্টেশনে যেই ভেন্ডিং মেশিনগুলি রয়েছে সেই মেশিন কিন্তু আসলে যেটি আমরা দেখেছি 3টি মেশিনই কিন্তু বন্ধ ছিল, যার ফলে যাত্রী যে সেবা সেটি কিন্তু আসলে নিশ্চিত করা যাচ্ছে না এই মেট্রো রেল স্টেশনে। এই ছিল আমার কাছ থেকে কারণবাজার স্টেশন থেকে মেট্রো রেলে বন্ধের সর্বশেষ খবর। সহকর্মী সামিয়া যুক্ত হয়েছিলেন কারণবাজার মেট্রো স্টেশন থেকে। ঢাকা দক্ষিণ সিটির সড়কের বেহাল দশা, শীতেও জলাবদ্ধতা, খানাখন্দে ঘটে দুর্ঘটনা, খোলা ড্রেন, দুর্গন্ধে বসবাসের যোগ্যতা হারাচ্ছে এলাকাগুলো, যেখানে ভোগান্তি নিত্যসঙ্গী। সিটি কর্পোরেশন ট্যাক্স খাজনা দিয়েও কোনো সেবা পাচ্ছেন না, তা নিয়ে প্রশ্ন বাসিন্দাদের। এদিকে দুর্ভোগের কথা স্বীকার করলেও ওয়াসা, ডিপিডিসি, তিতাস সহ সেবামূলক প্রতিষ্ঠানকে দুষছেন দক্ষিণ সিটির কর্মকর্তারা। আর নগর পরিকল্পনাবিদ বলছেন দায়িত্বশীলদের জবাবদিহিতা নিশ্চিত করা গেলেই মিলবে সুফল। রাজধানীর 40 নম্বর ওয়ার্ডের স্বামীবাগ এলাকার একটি সড়কের চিত্র। এ পথ দিয়ে প্রতিদিন শত শত মানুষের চলাচল। আশেপাশে থাকা 3-4টি স্কুলের শিক্ষার্থীরাও যাতায়াত করে এ রাস্তা দিয়ে। খোলা ড্রেন, দুর্গন্ধ, ময়লা পানি, নাকমুখ আটকেও চলা কষ্টকর। শুষ্ক মৌসুমেই এই যখন অবস্থা, তখন বর্ষাকালে কি অবস্থা হতে পারে তা হয়তো বলার অপেক্ষা রাখে না। বাসিন্দারা বলছেন তখন ড্রেন আর রাস্তা মিলেমিশে একাকার হয়ে যায়। এ সড়কের পাশের রাস্তারও জরাজীর্ণ অবস্থা। অপরিকল্পিতভাবে পানির লাইন করতে গিয়ে রাস্তা কেটে যাতা অবস্থা। ম্যানহোল উপচে পড়ছে পানি। এ পথে চলাচলকারীদেরও যেন ভোগান্তির শেষ নেই। দুপুর হতেই রাজধানীর স্বামীবাগের এসব গর্তের পানিও বাড়তে থাকে। হাঁটু পরিমাণ পানি। আমাদের ড্রেনেজ ব্যবস্থার অবস্থা এত খারাপ যে ময়লা পানিগুলো উপরের দিকে উঠে। এখানে একটা মৃত্যু ফাঁক গতকাল একজন পড়ছে। কোনটা আর রাস্তা কোনটা এটা তো বোঝার উপায় থাকে না, তখন কিছু তো আমরা যেতে পারি না, কারণ রাস্তায় পানি থাকে। মাঝে মধ্যে ওয়াশার গাড়ি একটা আসে, আইসা বড় একটা গাড়ি এখানটা পাইপ লাগায়, কিছুই হয় না। 39 নং ওয়ার্ডের এ সড়কটি যেন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। সড়কের মাঝে তৈরি হয়েছে কয়েক ফুট গভীর গর্ত। এতে যান চলাচল যেমন বিঘ্ন হচ্ছে, তেমনি ঘটছে দুর্ঘটনাও। এছাড়া গ্যান্ডারিয়া রেল স্টেশন, পীর হাজিবাগের সড়ক সহ ঢাকা দক্ষিণ সিটির বেশ কয়েকটি ওয়ার্ডের রাস্তার দশা এমনই করুন। সেদিন একটা অন্ধ লোক পড়ে গেল, এই জন্য যে ক্ষতিটা হলো এই ক্ষতিটা কে দেবে? নিচে থেকে কাজটা ভালো মতন করে না, বুঝছেন, এই জন্য ভাঙ্গা যা কদিন করে নর্মাল স্ল্যাব দেয়, দেখা গেছে একটা গাড়ি জমি ডপ করে ভেঙে পড়ে যায়। এলাকাবাসীদের অভিযোগ, সিটি কর্পোরেশন ট্যাক্স খাজনা নিয়মিত আদায় করলেও নাগরিক সেবা নিশ্চিতে ব্যর্থ। ভোগান্তির কথা স্বীকার করে দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মকর্তারা দুষছেন ওয়াসা, ডিপিডিসি, তিতাস সহ অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানকে। ট্যাক্স পে করার পরও আমরা আমাদের যে নাগরিক সেবা সেটা পাচ্ছি না। সিটি কর্পোরেশন কাটে না খুব একটা এবং গর্ত করে না। বিভিন্ন সার্ভিস ডিপার্টমেন্ট আছে, তারা আমাদের কাছ থেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য রাস্তাঘাটগুলো চুক্তির মাধ্যমে নিয়ে নেন। কাটা দরকার হচ্ছে 7 ফুট বা 6 ফুট, কিন্তু যেহেতু তারা অনেক নিচে যাচ্ছে, ব্যাপক পরিমাণ অংশ ভেঙে যাওয়ার কারণে ওইটা রিপেয়ার করতে একটু সময় লাগে। সমন্বয়হীনতা, গাফিলতি যাই হোক, দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে পারলে সুফল মিলবে বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। আমরা চাই যে উন্নয়নের দর্শনে প্রকল্পের চেয়ে ব্যবস্থাপনা
এবং জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করা। এক্সিস্টিং যে অবকাঠামো আছে সেটার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কমিটি এঙ্গেজমেন্ট দরকার। নাহলে আপনি যত ইচ্ছে রাস্তা বানাতে পারবেন, ড্রেনেজ বানাতে পারবেন, কিন্তু সেগুলো ভেঙে পড়বে, তাহলে সেগুলো বেহাল দশা হবে। নগর জীবনের দুর্ভোগ কমাতে ঢাকাকে 2 সিটিতে রূপান্তর করা হলেও অপরিকল্পিত উন্নয়ন এবং জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা না থাকায় সড়কে ভোগান্তি কমছে না নগরবাসীর। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, ঋতু যেটাই হোক না কেন, ভোগান্তি এ এলাকার নিত্যসঙ্গী। শেষ কবে সংস্কার কাজ হয়েছে তা মনেও করতে পারছেন না এলাকাবাসী। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিলেন প্রায় 1.25 লাখ শিক্ষার্থী। বেলা 11টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 বিভাগীয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য জানান, কোটা পদ্ধতির সংস্কারের কারণে এবার এই সুবিধা পাবেন কেবল মুক্তিযোদ্ধার সন্তানরা। প্রিয় সন্তানের কাঙ্ক্ষিত ফলাফলের আশায় প্রার্থনারত মা পবিত্র গ্রন্থ থেকে কেউ পড়ছেন, কেউ জপছেন তসবিহ। পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের অনেক আগেই লম্বা লাইন ধরে কেন্দ্রে প্রবেশ করেন শিক্ষার্থীরা, যাদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ভবন। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ দেশের 8টি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হল কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা। 2934 আসনের বিপরীতে এতে অংশ নেন 1.25 লাখেরও বেশি শিক্ষার্থী। বেলা 11টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলে 12:30 পর্যন্ত। অংশগ্রহণকারীরা বলছেন, এমসিকিউ তুলনামূলক সহজ হলেও কঠিন ছিল লিখিত অংশ। আমাদের প্রশ্ন একটু হার্ড হয়েছে, যা পড়ছিলাম কমন ছিল, বাট কমন অনেকগুলাই ছিল না। যারা পড়েনি তারা হয়তো একটু কম পারবে, যারা পড়েছে তারা একটু বেশি পারবে। প্রশ্ন ভালোই ছিল, প্র্যাকটিসের উপর সবকিছু ডিপেন্ড করে। বাংলাতে যে অনুচ্ছেদটা ছিল আমাদের, সেটা মনে হচ্ছে যে আকাশ থেকে পড়ছে। ইংলিশ একটু ডিফিকাল্ট, কিন্তু রিটেন পার্ট সব ভালো হয়েছে। কোশ্চেন পেপার স্ট্যান্ডার্ড ছিল, মোটামুটি ইজি আসছে কোশ্চেন। সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। ভর্তি পরীক্ষার মুক্তিযোদ্ধা কোটায় যৌক্তিক সংস্কার আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, নাতি নাতনিরা নয়, কোটার সুবিধা পাবেন কেবল সন্তানরা। মুক্তিযুদ্ধের কোটা আমরা নাতি নাতনি পর্যায়ে যে অংশটুকু ছিল সেটি এখন সন্তান পর্যায়ে এসছে, এবং আমাদের অপরাপর যে কোটাগুলো প্রত্যেকটি খাত যৌক্তিকভাবে সংস্কার করা হয়েছে। এদিকে ঢাকার বাইরেও বিভাগীয় কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় ছিল পরীক্ষার্থীদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ট্রাম্পের নির্বাহী আদেশের পর সব ধরনের বিদেশি সহায়তা বন্ধ করল মার্কিন পররাষ্ট্র দফতর। দূতাবাসগুলোতে পাঠানো হয়েছে নির্দেশনা, অভ্যন্তরীণ গোপন নথি ফাঁস। জ্বালানি খাতে অনিয়মের অভিযোগে তৌফিকি এলাহি চৌধুরী ও আবুল কালাম আজাদ সহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 4 শীর্ষ সাবেক কর্মকর্তার বিচার দাবি করেছে ক্যাব। এজন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবিও তুলেছে সংগঠনটি। ক্যাবের দাবির সঙ্গে একমত প্রকাশ করেছেন জ্বালানি উপদেষ্টা। বলেন, টাকার জন্য বারবার বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিচ্ছে আদানি। শনিবার এফবিসিসিআইয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জ্বালানি সংকট দূর করার নামে দায়মুক্তি আইন করে বিগত সরকার। বিদ্যুৎ কেন্দ্র অনুমোদনের বিপরীতে হয় অর্থ লুটপাট। ভারতীয় শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের সঙ্গে করা অসম চুক্তি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে বকেয়া 84 কোটি 50 লাখ মার্কিন ডলার পরিশোধে প্রতিষ্ঠানটি বারবার বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিচ্ছে সরকারকে। কেউ না কেউ আমার মাথায় একটা বন্দুক টেকায়, $50 বিলিয়ন অত তারিখের মধ্যে দিতে হবে, নাহলে সাপ্লাই বন্ধ করে দেবে, এবং বন্ধ এই অবস্থায় শনিবার মতিঝিলে এফবিসিসিআই আয়োজিত সেমিনারে জ্বালানি খাতের অনিয়মের সঙ্গে জড়িত দাবি করে সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী, মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও আহমদ কাইকাউস এবং বিদ্যুৎ বিভাগের সাবেক সচিব মনোয়ারুল ইসলামের বিচার দাবি করেছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। স্মারকলিপি যেটা দেওয়া হবে সেখানেও 4 জনের নাম ক্যাব থেকে আনা হয়েছে। বিআরসি চেয়ারম্যান সাহেব শুনে যাচ্ছেন এবং ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব গেছে, আবার যাবে। সংগঠনটির দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জ্বালানি উপদেষ্টা জানান, অনিয়ম রোধ এবং রাষ্ট্রীয় অর্থ সাশ্রয়ে জ্বালানি খাতের সব চুক্তি পুনর্মূল্যায়ন করা হচ্ছে। এখন থেকে জ্বালানি প্রকল্পে সবকিছু উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করা হবে বলেও জানান তিনি। কিছু কিছু লোক ব্যবসা করতে পারত, সবার জন্য, বাকিদের জন্য এইটা বন্ধ ছিল। ক্যাবের সভাপতি শামসুল আলম সাহেব
উনি বলছেন যে একটা জ্বালানি অপরাধ ট্রাইব্যুনাল এটা আসলে গঠন করা দরকার। বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের উপর ব্যাপক চাপ রয়েছে উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা বলেন ৭২ টাকায় গ্যাস কিনে তা ৩০ টাকায় সরবরাহ করা সম্ভব নয়। তো আশা করি সেই নামটা উনি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিদেশি সহায়তা কার্যক্রম স্থগিতে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ জারির পর এবার সব ধরনের সাহায্য অনুমোদন বন্ধের নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। এরই মধ্যে সরকারি কার্যালয় ও মার্কিন দূতাবাসগুলোতে এই সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। ফাঁস হওয়া এক অভ্যন্তরীণ নথিতে বলা হয়, নতুন কোনো তহবিল অনুমোদন বা আগের তহবিল নবায়নের ক্ষেত্রে প্রতিটি প্রস্তাব পর্যালোচনা ও অনুমোদনের পরেই তা কার্যকর করা হবে। তবে জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক তহবিলের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না। মসনদে বসেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের দিনই বাতিল করেছেন বিগত বাইডেন সরকারের ৭৮টি নির্বাহী আদেশ, সই করেছেন নতুন ৪৭টি আদেশে, জারি করেছেন নানা বিধিনিষেধ। এর মধ্যে রয়েছে বিদেশি সমস্ত সহায়তা বন্ধের নির্দেশও। সোমবার ৯০ দিনের জন্য বিদেশে সব ধরনের সহায়তা স্থগিত ও নতুন সাহায্য অনুমোদন বন্ধের নির্বাহী আদেশে প্রেসিডেন্টের স্বাক্ষরের পর সব ধরনের সাহায্য বন্ধ রেখেছে মার্কিন পররাষ্ট্র দফতর। এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের সরকারি কার্যালয় ও বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে যেসব বৈদেশিক সহযোগিতা স্থগিত করা হয়েছে সেগুলো বর্তমান মার্কিন প্রশাসনের পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ফাঁস হওয়া এক নথিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত কোনো নতুন তহবিল অনুমোদিত হবে না বা বিদ্যমান কোনো চুক্তির মেয়াদ বাড়ানো হবে না। একই সঙ্গে বন্ধ থাকবে চলমান প্রকল্পের সব কাজ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, অন্যান্য দেশের জন্য ব্যয় শুধু তখনই করা হবে যদি তা যুক্তরাষ্ট্রকে নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধশালী করে। যুদ্ধের জন্য মিত্র রাষ্ট্রে অস্ত্র যোগানো থেকে শুরু করে আফ্রিকার গরিব দেশের মানুষের উন্নয়ন, নানা খাতে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে অনুদান দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। দেশটির সরকারি তথ্য অনুযায়ী ২০২৩ সালে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সাহায্যের জন্য ৬,৮০০ কোটি মার্কিন ডলার খরচ করেছে, যা বিশ্বের সর্বোচ্চ। তবে বিবিসি বলছে, ফাঁস হওয়া নথিতে এ স্থগিতাদেশ জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক তহবিলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিশেষজ্ঞ বলছেন, মার্কিন এ সহায়তা বন্ধের প্রভাব নিরাপদ পানি, স্যানিটেশন ও আশ্রয় প্রকল্প সহ বিভিন্ন ক্ষেত্রে পড়তে পারে। অন্তরা সেন, সময় সংবাদ। খেলার খবর। মিরপুরে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা, যেখান থেকে আসবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই মুহূর্তে বিসিবি কার্যালয়ে আছেন সহকর্মী নিয়ন মোহাইমিন, সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ৫ই আগস্টের পরে যে বাস্তবতা, সেটাকে যদি আপনি মাথায় নেন, তাহলে এই মুহূর্তে ক্রিকেট বোর্ডে যে সভাটি চলছে, ফারুক আহমেদের টেনিয়রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিংটি চলছে। কারণ আমরা জানি বিসিবির গঠনতন্ত্র সংশোধন নিয়ে যে কমিটিটি করা হয়েছিল, সেই কমিটির বেশ কিছু প্রস্তাবনা যখন গণমাধ্যমে চলে আসে, তখন সিসিডিএম এর ৭৬টি ক্লাব একসঙ্গে হয়ে কিন্তু সেটার প্রতিবাদ জানিয়েছে এবং তারা একটা আলটিমেটাম দিয়েছে রীতিমতো ক্রিকেট বোর্ডকে। তারা বলেছে, যদি এই কমিটিটি বাতিল করা না হয় এবং সংস্কারের যে প্রস্তাবনাগুলো আসে সেগুলোকে থেকে সরে না আসা হয়, তাহলে আসলে প্রথম বিভাগ লিগ ইতোমধ্যে স্থগিত হয়ে গেছে, প্রিমিয়ার লিগেও তারা অংশ নেবে না। এটা নিয়ে এই মূল এজেন্ডা আসলে এটাই, এবং এটা নিয়েই বৈঠকটি চলছে। আমরা যতটুকু জানি যে এই বৈঠকের পরে হয়তো একটা সিদ্ধান্ত জানানো হবে। ক্লাব কর্তৃপক্ষ থেকে যে দুটি দাবি করা হয়েছিল যে কমিটিটিকে বাতিল করতে হবে এবং কমিটিতে যিনি প্রধান আছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, তাকে পদত্যাগ করতে হবে, সেই বিষয়টি নিয়ে হয়তো বা বিসিবি প্রেসিডেন্ট একটি সিদ্ধান্ত নেবেন। তিনি তার পরিচালকদেরকে নিয়ে বসেছেন। এছাড়া বিপিএল এর পারিশ্রমিক ইস্যু এখন হট টপিক বাংলাদেশের ক্রিকেটে। আমরা গতকাল রাতেও দেখেছি যে একজন জাতীয় দলের ক্রিকেটার পারভেজ হোসেন ইমন, তিনি দাবি করেছেন যে তাকে চিটাগং কিংস এখন পর্যন্ত কোনো ধরনের পারিশ্রমিক দেয়নি। এর আগে রাজশাহীর কাছ ক্রিকেটারদেরকে আমরা দেখেছি তারা পারিশ্রমিক পায়নি বলে অনুশীলন বয়কট করেছিল, পরবর্তীতে তাদেরকে কয়েক দফায় কিছু করে টাকা দেওয়ার পর তারা এসেছে। তো এই নিয়েই মূলত আলোচনাটি চলছে। এছাড়া ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে কিছু কথাবার্তা হবে। তো তারপরে হয়তো ৩ ঘন্টা হয়ে গেছে ইতিমধ্যে মিটিংয়ের, শেষ হবার পর যখন কথা বলবেন তখন আমরা আসলে আরও বিস্তারিত জানাতে পারবো আপনাদেরকে। তো এই ছিল মিরপুর থেকে আমার কাছে সব শেষ। বিসিবি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নিয়ন মোহাইমিন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচন আয়োজনে গড়িমসি নিয়ে প্রশ্ন বিএনপির। গণতন্ত্রের বাইরে ভিন্ন উদ্দেশ্য থাকলে ফল ভালো হবে না, হুঁশিয়ারি নেতাদের। যুবকদের হাতেই দেশ নিরাপদ দেখছেন জামায়াত আমির।
দিল্লি নয়, বাংলাদেশপন্থীদের হাতে থাকবে দেশ। প্রয়োজনে আবারও রাজপথে নামার আহ্বান উপদেষ্টা মাহফুজের। গুজব ছড়িয়ে বিভাজন তৈরির চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি স্টারজিসের। এবং কারিগরি ত্রুটির কারণে উত্তরা থেকে পল্লবী মেট্রো চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি। মতিঝিল পর্যন্ত মিলছে সেবা, সমস্যা সমাধানের চেষ্টায় কর্তৃপক্ষ। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।